তো শক্তি অংশটি আলোচনা করলে আমরা যেটা এসএসসিতে পড়ে এসেছি ইতিমধ্যেই, যে আমরা জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, এটা আমরা শিখে এসেছি। ঠিক তেমনি শিখে এসেছি কাজের একক জুল, কাজের মাত্রা ml², 10⁻²। অনুরূপভাবে শিখে এসেছি যে শক্তি হচ্ছে একটি স্কেলার রাশি ইত্যাদি। আরও অনেক জিনিস আমরা হয়তো শক্তি সম্পর্কে, শক্তির রূপান্তর, শক্তির পরিবর্তিত রূপ ইত্যাদি ইত্যাদি পড়ে এসেছি। আজ তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শক্তির আরেকটু ইন ডেপথে একটা আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং অবশ্যই খাতা কলম তো নিয়ে বসতেই হবে। যে অংশটি তোমার ইম্পর্টেন্ট মনে হয় বা যে অংশটি তোমার সবচেয়ে মনে হয় যে নতুন কিছু মনে হচ্ছে, ঠিক সেই অংশটি তুমি অবশ্যই খাতায় নোট করে নেবে। আশা করি তোমার কাজে লাগবে। আমি শুরুতেই শক্তির ক্লাসিফিকেশনে যাব। শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। তোমরা জানো যে শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে স্থিতিশক্তি, এটি আরেকটি নাম আছে, বন্ধুরা বলতে পারো? হ্যাঁ, বিভব শক্তি। যেটিকে আমরা ইংরেজিতে বলি পটেনশিয়াল এনার্জি। এবং অন্যটি হচ্ছে গতিশক্তি। গতিশক্তি যেটাকে আমরা বলে থাকি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তো প্রথমেই আমি তোমাদের মধ্যে আলোচনা করব স্থিতিশক্তি নিয়ে। স্থিতিশক্তি বা বিভব শক্তি। বিভব শক্তি বা স্থিতিশক্তি কি, আমি যদি একটু চিত্রের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করি, তারপর আমি সংজ্ঞাতে আসি। যে ধরো এই হচ্ছে ভূমি, ভূমি থেকে কোনো একটি বস্তুকে আমি একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেলাম, যার ভর হচ্ছে m। বা যে কোনো বস্তুর ভর, যে কোনো বস্তুকে আমরা কি করছি, ভূমি থেকে উপরে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা জানি যে ভূমির দিকে একটি বল রয়েছে, সেটা বা অভিকর্ষজ ত্বরণ রয়েছে, সেটা আমরা জানি সবাই। তাহলে ভূমি থেকে যখন আমি উপরে বস্তুটিকে নিয়ে যাব, তাহলে সেটা কি হবে, অভিকর্ষের বিরুদ্ধে যাবে। তো অভিকর্ষের বিরুদ্ধে বস্তুটিকে আমি m ভরের বস্তুটিকে আমি h উচ্চতায় নিয়ে গেলাম। এটি যেমন হতে পারে। আবার বিভব শক্তি, এটাকে আমি বিভব শক্তি বলবো, আমি আসছি সংজ্ঞায়। বিভব শক্তি বলবো ঠিক তেমনি একটা স্প্রিংকে যদি আমি এই স্প্রিংটা যদি আমি এদিকে বল প্রয়োগ করি, তাহলে তোমরা জানো যে স্প্রিংটি একটু কী হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। অর্থাৎ এই পর্যন্ত ছিল, এটুকু অতিরিক্ত হবে। এটাও এক ধরনের বিভব শক্তি বন্ধুরা। আবার একটি তারকে, একটি সরু তারকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে কি হবে বন্ধুরা? হ্যাঁ, এইখান থেকে তারটি হয়তো এটার চেয়ে একটু লম্বা হয়ে যাবে, এই জায়গাটা লম্বা হয়ে যাবে। বন্ধুরা, আমি আসলে তিনটি চিত্র দিয়েই বিভব শক্তিকে বোঝানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে ভূমি থেকে তুমি অভিকর্ষের বিরুদ্ধে বস্তুটাকে উপরে তুলে নিয়ে গেছো। এই বস্তুর মধ্যে, যে বস্তুটা তুমি নিয়ে গেলে, সেই বস্তুর মধ্যে এক ধরনের শক্তি সঞ্চার হবে। আবার একটি স্প্রিংকে তার নিজস্ব অবস্থান থেকে টেনে আমি কি করলাম, একটু লম্বা করে ফেললাম। তাহলে এই স্প্রিংয়ের ভিতরে একটি শক্তি সঞ্চারিত হবে। কিভাবে বুঝলাম শক্তি সঞ্চারিত হবে? কারণ স্প্রিংটা যখন তুমি ছেড়ে দিবে, তখন কিন্তু সে আগের জায়গায় চলে আসবে, তাই না বন্ধুরা? তাহলে আমি বলবো যে স্প্রিংয়ের ভিতরে এক ধরনের শক্তি সঞ্চারিত হয়েছে। যখন তুমি টান দিলে ঠিক তখন, এই অবস্থায় না, এই অবস্থায় বস্তুর মধ্যে একটি, স্প্রিংয়ের ভিতরে একটি শক্তি সঞ্চারিত হয়েছে, সঞ্চিত হয়েছে। ঠিক তেমনি একটি তারকে যদি আমি যখন টান দিব, তখন এই তারের ভিতরে বা তারের অভ্যন্তরে এক ধরনের শক্তি সঞ্চিত হবে। এই তিনটি শক্তিকে আমি বলছি বিভব শক্তি। তাহলে বন্ধুরা, সংজ্ঞাটা কেমন হতে পারে? আমি যদি সংজ্ঞাটা এভাবে বলি, বিভব শক্তি বা স্থিতিশক্তি সংজ্ঞাটা, যে কোনো বস্তুকে তার যে স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থা,
এই স্বাভাবিক অবস্থা। এই স্বাভাবিক অবস্থা থেকে যদি অবস্থানের অথবা আকারের অথবা আকৃতির এই 3 ধরনেরই যদি আমি কি করি বস্তুর মধ্যে পরিবর্তন করি, তাহলে বস্তুর মধ্যে এক ধরনের কি হবে, শক্তির সঞ্চার হবে, অর্থাৎ শক্তি জমা হবে, যে শক্তি দিয়ে এই বস্তুটি এখান থেকে নিচে নেমে আসবে, অথবা স্প্রিংটিকে ছেড়ে দিলে সে আগের অবস্থায় চলে আসবে, অথবা তুমি এটিকে টান দিলে কিছু না কিছু সে চলে আসবে। এই যে পরিবর্তন, এই পরিবর্তন স্থায়ী হতে পারে, অস্থায়ী হতে পারে। এই যে পরিবর্তনগুলোকে বলতেছি আমি বিভব শক্তির কারণে হচ্ছে। তাহলে বন্ধুরা একটু লিখে নাও তোমরা খাতায় যে কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে তার অবস্থানের আকার বা আকৃতির পরিবর্তন করলে বস্তুর মধ্যে যে শক্তির সঞ্চার হয় তাকে আমরা বিভব শক্তি বলব। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তো এবার আমি যেতে চাচ্ছি যে এটির রাশিমালাটা আমরা একটু দেখতে চাচ্ছি। রাশিমালাটা কেমন বন্ধুরা, এখানে যদি আমি আগেই দেখাইলাম যে একটা বস্তু, এটা ভূমি থেকে আমরা যদি এখানে বস্তুর ভর যদি m হয়, তাহলে এখান থেকে এই উচ্চতাটা যদি h হয়, আমি আগেই বলেছি যে বস্তু অভিকর্ষের বিরুদ্ধে, অর্থাৎ অভিকর্ষ যদি এদিকে হয় তার উল্টো দিকে এক ধরনের কি হবে, বস্তুর গতি লাভ করবে। তাহলে এই ক্ষেত্রে বস্তুর কাজ কি হবে? বস্তুর কাজ হবে, অর্থাৎ আমি বলতেছি যেটাকে কৃত কাজ সমান, বন্ধুরা বলো তো কি হতে পারে? তাহলে এই বস্তুর একটা নিশ্চয়ই ভর আছে, সেই ভর এবং অভিকর্ষজ ত্বরণ দুই মিলে কি হয় বন্ধুরা? হ্যাঁ, দুটো মিলে হয় mg, দ্যাট ইজ m এবং g এর গুণফলকে বলছি আমরা ওজন, অর্থাৎ কৃত কাজ সমান হচ্ছে বস্তুর ওজন, এবং কতটুকু উপরে নিয়ে গেলে সেই উচ্চতাটা হচ্ছে উচ্চতা। তাহলে আমি বলতে পারি কৃত কাজ সমান হচ্ছে ওজন গুণন উচ্চতা। তার মানে আমি বলতে চাচ্ছি ওজন যদি হয় আমার m এবং g, mg ওজন, আর উচ্চতা যদি হয় h, তাহলে আমি লিখতে পারি mg h। বন্ধুরা এটি হচ্ছে কৃত কাজ। আর এই যে কৃত কাজ, অর্থাৎ যে কাজটা সম্পন্ন হয়েছে এখান থেকে এখানে নেওয়ার পরে বস্তুর ভরের, এই m ভরের বস্তুকে তুমি যখন h উচ্চতায় নিয়ে গেলে তখন বস্তু একটা কাজ করার সামর্থ্য অর্জন করছে। আমরা জানি যে কাজ করার সামর্থ্য শক্তি, এবং এই শক্তিটা এখানে কি অবস্থায় আছে বন্ধুরা? সঞ্চিত অবস্থায় আছে। যেহেতু সঞ্চিত অবস্থায় আছে, সুতরাং এটাকে বলতেছি আমরা কি শক্তি? স্থিতিশক্তি বা বিভব শক্তি, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইপি, পটেনশিয়াল এনার্জি, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgs। বন্ধুরা আশা করি তোমরা সমীকরণটি বুঝতে পেরেছ। তাহলে বিভব শক্তি সমান বিভব শক্তি বা স্থিতিশক্তি সমান হচ্ছে mgh। বন্ধুরা একটু খেয়াল করো তো, এই সূত্র থেকে আমরা ছোট্ট একটা শর্টকাট বিষয় বের করে ফেলতে পারি যে দেখো, বস্তুর ভর, যে ভরটা আমি নিয়েছিলাম সেই বস্তুর ভরটা কিন্তু ফিক্সড, অর্থাৎ ধ্রুব। বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, এটা তোমরা জানো, কারণ বস্তুর মোট উপাদানের পরিমাণকে বলা হয় বস্তুর ভর। সুতরাং পৃথিবী তুমি যে জায়গায় নিয়ে যাও না কেন, এখানে কেন আরও দূরে যদি নিয়ে যাও, এটা তো অভিকর্ষের মধ্যে আমরা ধরে নিচ্ছি যে অভিকর্ষের মধ্যে রয়েছে, তাই না? কিন্তু এটাকে যদি তুমি আরও দূরে নিয়ে যাও তাহলে কিন্তু বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে না, কারণ লোহা তো কখনো কাঠ হবে না, কাঠ কখনো লোহা হবে না। সো আমি বলতে চাই যে mg বস্তুর ভর, m এর কোনো পরিবর্তন হবে না, সুতরাং এটা কনস্ট্যান্ট। আর এখানে যদি, যেহেতু আমি কাছাকাছি একটা উচ্চতা ধরেছি, আমি ধরে নিচ্ছি যে g এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং এই দুটো রাশিকে আমি কনস্ট্যান্ট ধরতে পারি, ধ্রুব ধরতে পারি। তাহলে এই দুটো রাশি এবং সমান চিহ্ন, তোমরা বন্ধুরা জানো যে এসএসসিতে পড়ে এসেছো এগুলো, যে এই দুটোর পরিবর্তে আমি সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি, অর্থাৎ ইপি ইজ প্রপোর্শনাল এইচ। অর্থাৎ এখান থেকে আমি বলতে চাচ্ছি যে যদি কোনো বস্তুর উচ্চতার পরিবর্তন ঘটে, তাহলে সেই সাথে তার বিভব শক্তিরও পরিবর্তন ঘটবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বস্তুর উচ্চতার সাথে সাথে বিভব শক্তির পরিবর্তন ঘটবে।
যদি উচ্চতা বাড়িয়ে দাও তাহলে বিভব শক্তি বেড়ে যাবে, যদি উচ্চতা কমিয়ে দাও তাহলে কি হবে বন্ধুরা? অবশ্যই বিভব শক্তি কমে যাবে বা স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি কমে যাবে। আশা করি তোমরা সমীকরণটি ভালো বুঝতে পেরেছ। অবশ্যই খাতায় লিখে নেবে বন্ধুরা। এবার আমি যাচ্ছি পরবর্তী সমীকরণে, সেটা হচ্ছে পরবর্তী বিষয়, সেটা হচ্ছে গতিশক্তি। চলো বন্ধুরা আমি একটু গতিশক্তি নিয়ে আলোচনা করি। গতিশক্তিতে আমরা কি দেখব? তোমরা জানো যে একটু আগে আলোচনা হয়েছে যে স্থিতিশক্তি যখন বস্তুর অর্জন হয় ঠিক তখনই বস্তু কাজ করার সামর্থ্য অর্জন করে, অর্থাৎ বস্তুটা যখন নিচের দিকে পড়তে থাকবে, অথবা বস্তুটা তুমি টান দিয়েছো ওই দিকে চলে আসতে থাকবে, অথবা কোনো একটা বস্তু এখানে আছে এখান থেকে সে সামনের দিকে অগ্রসর হবে, সেরকম বিষয়টি হচ্ছে আমাদের গতিশক্তি। অর্থাৎ আমি একটু একটা চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা যদি এখানে আমি একটা বস্তু নিই, বস্তুর ভর হচ্ছে এম, অবশ্যই। তো এম ভরের বস্তুটাকে যদি আমি কোনো একটা নির্দিষ্ট দিকে যদি এস পরিবেশে এখানে নিয়ে আসি, এবং এই বস্তুটাকে অবশ্যই কি করতে হবে? এখানে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ না করলে তো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটবে না। তোমরা জানো যে জড়তার যে বৈশিষ্ট্য রয়েছে, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে কোনো বস্তু কি হয় না, তার জায়গা থেকে স্থানের পরিবর্তন ঘটে না। নিউটনের প্রথম সূত্রে আমরা জানি। তো এই জড়তার কারণে বস্তুর উপর যখন বল প্রয়োগ করব তখন বস্তুটা বলের দিকে কি হবে? তার অবশ্যই স্মরণ করবে। যখন স্মরণ করবে তখনই সেখানে কি হবে? এক ধরনের শক্তি সঞ্চার হবে। সেই শক্তিকে বলছি আমরা গতিশক্তি। তো বন্ধুরা সংজ্ঞাটা আমরা লিখতে পারি কিভাবে? দেখো তো সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি কিনা, যে কোনো গতিশীল বস্তুর তার গতিপ্রাপ্ত হওয়ার জন্য বা তার গতির জন্য যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয়, অর্থাৎ গতিপ্রাপ্ত হওয়ার জন্য এই বস্তুটা এই জায়গাটা থেকে গতিপ্রাপ্ত হওয়ার জন্য আমরা সেটাকে বলতেছি আমরা কি? গতিশক্তি। তাহলে সংজ্ঞাটা লিখে নাও বন্ধুরা এভাবে, যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করবে সেটাকে বলবো আমরা গতিশক্তি। নিশ্চয় বন্ধুরা লিখেছ। তাহলে গতিশক্তি সমান আমরা কি লিখতে পারি? আমি একটু আগে বলেছি যে এখানে কাজ সম্পন্ন হবে, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখতে পারি গতিশক্তি সমান কৃত কাজ। ওকে, গতিশক্তি সমান কৃত কাজ। কাজ তোমরা শিখে, কাজ হচ্ছে W=Fs। তাহলে আমি লিখতে পারি F গুণন যে পরিমাণ বল প্রয়োগ এবং বলের কারণে যে পরিমাণ স্মরণ করবে, বল এবং স্মরণের গুণফলকে বলা হয় কাজ। বল এবং বলের দিকে স্মরণের গুণফলকে বলা হচ্ছে কাজ, অর্থাৎ F=Fs। গতিশক্তি সমান হচ্ছে Fs। তাহলে Fs আবার F= কি লেখা যায় বন্ধুরা? এটাও জানো তোমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, F=ma। ঠিক আছে কিনা বন্ধুরা? কি দাঁড়ালো? mh। গতিশক্তি সমান, তোমরা গতির সমীকরণ থেকে জানো v² = u² + 2as। জানো না বন্ধুরা? গতির যে 4টি সূত্র রয়েছে, সমীকরণ রয়েছে, সেই সমীকরণ থেকে আমরা লিখতে পারি v² = u² + 2as। তাহলে আমরা এই অবস্থায়, বস্তুটার আদি অবস্থান এটা এবং শেষ অবস্থান এটা। আদি অবস্থানে বস্তু যেহেতু স্থির ছিল, সুতরাং এখানে ইউ এর মান হচ্ছে 0। তাহলে 0 যদি হয় তাহলে আমি এখান থেকে আসতে পারি 0 + 2s, বা আমি লিখতে পারি 2s, বা আমি বলতে পারি s সমান কি হবে বন্ধুরা? v²/2। ওকে, v²/2। এখন এই s এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই বন্ধুরা, তাহলে কি হবে দেখো তো? আমি যদি একটু মুছে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। s এর পরিবর্তে যদি আমি এখানে বসাই দিই v²/2, তাহলে কি দাঁড়ায় বন্ধুরা? এখানে যদি আমি বসাই দিই তাহলে m গুণন v²/2, তার মানে কি ½ mv²। আমি আগে বলেছি যে গতিশক্তিকে প্রকাশ করা হয় E-K দ্বারা, তার মানে আমি বলতে চাচ্ছি E-K = ½ mv²। তো ইতিমধ্যে আমি একটি সূত্র তোমাদের মধ্যে করেছি, সেটা কি বন্ধুরা তোমরা বলো?
ইপি ইকুয়াল এম জি এইচ, এবং আমি এখন যেটা পেলাম সেটা হচ্ছে ইকে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এই দুটো সূত্র হচ্ছে কার? শক্তির। কি শক্তি? বিভব শক্তি এবং গতিশক্তি। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তো এই যে দুটি সূত্র, এই দুটি সূত্রের এই কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের শক্তি নিয়ে বেশ অনেক অঙ্ক রয়েছে, এবং এই দুটি শক্তি তোমরা জানো যে পৃথিবীতে মোট শক্তি কিন্তু নির্দিষ্ট, এবং এটি সম্পর্কিত একটি তোমাদের বইয়ের সূত্র রয়েছে, সেটিকে আমরা বলছিলাম যে গতির সংরক্ষণশীলতার, শক্তির সংরক্ষণশীলতার সূত্র। কি বন্ধুরা, সেটি নিশ্চয়ই তোমাদের জানা আছে। শক্তির সংরক্ষণশীলতার সূত্রটি কি, নীতিটি কি? যে পৃথিবীতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, এবং এই শক্তির শুধুমাত্র কি হবে? রূপান্তর হবে, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হবে। যে আমরা এই যে ইলেকট্রিক বিদ্যুৎ শক্তিকে আমরা আলোক শক্তিতে রূপান্তরিত করছি, আমার উপরে ফ্যান ঘুরছে, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি। অনুরূপভাবে হতে পারে শব্দ শক্তি, বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু মোট যে শক্তির পরিমাণটা সেটি কিন্তু নির্দিষ্ট, এটা আমরা সবাই জানি। বন্ধুরা, তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতিটি কি হবে? নীতিটি হবে এরকম, তোমরা একটু লিখে নাও যে শক্তির সৃষ্টিবাদে অংশ নাই, এটি তোমার বই অবশ্যই আছে। শক্তি কি করে, শুধু কি করে, কেবলমাত্র এক রূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হতে পারে, তাই না বন্ধুরা? এবং মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ কি? নির্দিষ্ট। তো আমরা যদি এই শক্তির সংরক্ষণশীলতার নীতি দুটি বা নীতিটি যদি আমরা এই সূত্র দ্বারা প্রমাণ করতে পারি যে হ্যাঁ, বিভব শক্তি এবং গতিশক্তি, অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটো সমষ্টি যদি আমরা অলওয়েজ ইকুয়াল দেখাইতে পারি পৃথিবীর যে কোনো জায়গায়, তাহলে কি হবে? শক্তির সংরক্ষণশীলতার নীতিটি প্রমাণিত হবে। আমি একটু বন্ধুরা এটি নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ এটি তোমাদের আরেকটা সূত্র বের করতে সহায়তা করবে, সেটা উচ্চতর দক্ষতা থাকে অনেক সময়। আমি একটু বন্ধুরা এটি নিয়ে আলোচনা করতে চাই। যেমন তোমরা জানো যে আমি একটু আগে দেখিয়েছি যে এটি যদি আমার কি হয়, ভূমি হয়, এখানে যদি আমি এম ভরের এটিকে যদি আমি এ ধরি, তাহলে এ স্থানে যদি আমি বস্তুটি এম ভরের বস্তুটি নিয়ে আসি ভূমি থেকে, এবং এইখান থেকে এই উচ্চতাটা যদি আমার এইচ হয়, তাহলে এইটাকে বলবো আমি বিভব শক্তি। একটু আগে আমরা দেখছি বন্ধুরা, এটাকে বলছি আমরা বিভব শক্তি। এখন বস্তুটি যদি তুমি এখান থেকে ছেড়ে দাও, তাহলে সে কি হবে? সে ভূমির দিকে পড়তে থাকবে, বস্তুটি ভূমির দিকে আসতে থাকবে। সেই ক্ষেত্রে আমি যদি ধরে নিই যে আমার যদি সকল জায়গায় ফিক্স থাকে, তাহলে আমাকে দেখাইতে হবে যে এই জায়গায় অথবা এই জায়গায় অথবা এই জায়গায় অথবা ভূমিতে স্পর্শ করার পূর্ব পর্যন্ত যে কোনো জায়গায় কি হবে? মোট শক্তির পরিমাণ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, ধ্রুব থাকবে। এটা আমাকে দেখাইতে হবে, তা নাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতি মানল না। তো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে এই স্থানটা হচ্ছে বি ধরে নিলাম, এবং এইখান থেকে যে দূরত্বটা সে অতিক্রম করলো সেটা হচ্ছে এক্স। তাহলে এইটুকু যদি হয়, টোটালটা যদি হয় আমার এইচ হয়, আর এইটুকু যদি আমার এক্স হয়, তাহলে বন্ধুরা নিঃসন্দেহে এখান থেকে এইটুকু যে জায়গাটা রয়েছে সেটা কি হবে? এইচ মাইনাস এক্স। তো এই অবস্থায় আমি যদি বলি যে এই স্থানে বস্তুর মোট শক্তি কত, এই স্থানে বস্তুর মোট শক্তি কত, অথবা পড়তে পড়তে ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার মোট শক্তি কত, এটা যদি আমরা বের করে যদি সমান দেখাইতে পারি, তাহলেই বুঝবে যে শক্তির সংরক্ষণশীলতার নীতিটি প্রমাণিত। তো আমি বন্ধুরা শুরু করতে চাই যে প্রথমেই রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ স্থানে, তাহলে এ স্থানে আমি দুটি শক্তি, কিন্তু একটা হচ্ছে বিভব শক্তি, একটা গতিশক্তি। তাহলে এ স্থানে বস্তুর বিভব শক্তি কত বন্ধুরা? বিভব শক্তি ইপি সমান কত বন্ধুরা? আমরা জানি ইপি সমান হচ্ছে mgh। তাহলে এই বস্তুর ভর m, অভিকর্ষ থেকে তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে g, আরটা কি বন্ধুরা? এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে h। একটু খেয়াল রাখো বন্ধুরা যে ভূমি থেকে যখন উপরের দিকে আমরা চিন্তা করব, তখন সেটাকে বলবো আমরা বিভব শক্তি, আর উপর থেকে যখন নিচের দিকে চিন্তা করব, অর্থাৎ অভিকর্ষের দিকে যখন পড়বে বস্তুটা, সেটাকে বলবো আমরা গতিশক্তি। তাহলে এখান থেকে উপর দিকে এই উচ্চতাটা কত? h। তোমরা একটু খেয়াল রাখো বন্ধুরা, আমি কিন্তু এই অবস্থানে বস্তুর বিভব শক্তি অর্থাৎ মোট শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টি যোগ করছি। তাহলে আমি নিচ থেকে উপর দিকে চিন্তা করব, ভালো করে মনে রাখো, নিচ থেকে উপর দিকে হলে সেটা হবে বিভব শক্তি, আর যদি উপর থেকে নিচের দিকে হিসাব করি তাহলে সেটা হবে অবশ্যই গতিশক্তি।
তাহলে সেখানে আমার এইচ এম এবং জি, তাহলে আমার কি হলো এম জি এইচ। তাহলে এ স্থানে বস্তুর গতিশক্তি কত হবে বন্ধুরা? অবশ্যই ই কে হবে। ই কি হবে বলুন বন্ধুরা? হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি খেয়াল করো বন্ধুরা, এখানে কি বস্তুর কোনো ভি আছে, অর্থাৎ শেষ বেগ আছে? নাই। যেহেতু নাই, সুতরাং এই ভি এর মানটা কি হয়ে যাবে? শূন্য। দ্যাট ইজ শূন্য হয়ে যাবে, টোটাল ফাংশনটা শূন্য হয়ে যাবে। তাহলে এ স্থানে বস্তুর মোট শক্তি কত দাঁড়ালো? মোট শক্তি কত দাঁড়ালো? আমি তাহলে বলবো যে যদি ই বলি তাহলে ই ওয়ান ধরি আমরা, যেহেতু আমরা দুটো অবস্থানে ধরছি, অথবা ই এ ধরতে পারি। তাহলে লিখতে পারি আমরা কি এম জি এস প্লাস জিরো, দ্যাট ইজ এম জি এস। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম যে দেখো এ স্থানে বস্তুর বিভব শক্তি ছিল হচ্ছে এম জি এইচ, বাট এ স্থানে বস্তুর মোট শক্তি দাঁড়ালো হচ্ছে এম জি এস। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যে কোনো বস্তুকে ভূমি থেকে যদি উপরে কোনো স্থানে স্থির রাখা যায়, তাহলে সেই স্থানে বস্তুর বিভব শক্তি যা, মোট শক্তি তাই। খেয়াল করো, বলো ভালো করে খেয়াল করো, আমার মোট শক্তি যা হয়েছে বিভব শক্তি তাই। এটা আমার নৈবিত্তিকে থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, এটা খেয়াল রাখবে বন্ধুরা। ওকে, আমি পরে আসি। আমি যদি এবার বি অবস্থানে যদি বস্তুটি অভিকর্ষের দিকে পড়তে দেওয়া হয়, মুক্তভাবে পড়তে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে বস্তুর বি বিন্দুতে, বি স্থানে বস্তুর বিভব শক্তি কি দাঁড়াবে? অবশ্যই ইপি ইকুয়াল কি দাঁড়াবে বন্ধুরা? এম জি। আমি আগেই বলেছি যখন গতিশক্তি হিসাব করবে তখন উপর থেকে নিচে হিসাব করবে। তাহলে কি হবে? এখান থেকে এই দূরত্বটাকে বলতেছি আমি এক্স, তাহলে কি হবে? এম জি এক্স। তাহলে বি স্থানে বস্তুর গতিশক্তি কত? তাহলে কি হবে বলো তো বন্ধুরা? ই কে সমান কি হবে বলো? হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ আমার যে গতিশক্তি সেই সূত্রটা হবে। তাহলে ই কে ইকুয়াল হবে কি বন্ধুরা? হাফ এম ভি স্কোয়ার। বাট এই ভি স্কোয়ারকে আমরা বলতেছিলাম কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল ই স্কোয়ার প্লাস টু কি হবে বন্ধুরা বলো তো একটু দেখি? ই কে ইকুয়াল কি? হাফ এম ভি স্কোয়ার, তাই না বন্ধুরা? তাহলে ই কে ইকুয়াল যদি হাফ এম ভি স্কোয়ার হয়, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কি হবে? টু এ এস। টু এ এস না হয় কি হবে? এর পরিবর্তে হবে জি, আর এস এর পরিবর্তে হবে কি? এই স্মরণটা কত রয়েছে? এক্স। ক্লিয়ার কিনা বন্ধুরা? বাট একটু খেয়াল করো, এইখান থেকে বস্তু যখন নিচের দিকে আসছে তখন এই এম ভরের বস্তুর আদিবেগ কত? কত হবে? অবশ্যই জিরো। তাহলে কি হবে? টু জি এক্স। তাহলে এই ভি স্কোয়ারের পরিবর্তে যদি আমি টু জি এক্স বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়? বি বিন্দুতে বা বি স্থানে বস্তুর গতিশক্তি কি দাঁড়ালো? গতিশক্তি কি দাঁড়ালো? ই কে ইকুয়াল হাফ এম গুণন টু জি এক্স। তাহলে আমি টু টু যদি কেটে দিই তাহলে কি দাঁড়ালো? এম জি এবং এক্স। ক্লিয়ার কিনা? আসলে কি তাই? টু জি এক্স কি এম জি এক্স হবে? বি বিন্দুতে মোট শক্তি এটা কি হবে? এম জি এক্স হবে? ভালো করে দেখো তো, বি বিন্দুতে আমার যে ই এর মানটা দাঁড়ালো হাফ গুণন টু এম জি এক্স। তাহলে মোট শক্তিটা কি দাঁড়াবে? এটা যদি আমার কি হয়? বিভব শক্তি হবে কি? এম জি এক্স। আসলে কি এম জি এক্স কি বিভব শক্তি বন্ধুরা? আমি আগে বলেছি বিভব শক্তির বেলা কি হিসাব করতে হবে? নিচ থেকে উপর দিকে। তাহলে আমি বিভব শক্তি এখানে কি লিখেছি? অবশ্যই কি লিখতে হবে? এইচ মাইনাস এক্স। দেখো তো বন্ধুরা, বিভব শক্তির বেলায় নিচ থেকে উপরে, আর গতিশক্তির বেলায় উপর থেকে নিচে। তাহলে আমি গতিশক্তির বেলায় কি কিন্তু ব্যবহার করছি কি? এক্স ব্যবহার করছি। তাহলে বিভব শক্তির বেলা কি হবে? নিচ থেকে উপরে, সুতরাং এটা কি হবে? এইচ মাইনাস এক্স। আমার একটু ভুল হয়েছে। তাহলে এখানে আমি, এটা আমার কি হলো বন্ধুরা? এখানে আমি বলতে চাচ্ছি বিভব শক্তি হচ্ছে এইটা এবং গতিশক্তি হচ্ছে এইটা। এই দুটোকে যদি আমি একসাথে করি তাহলে সেটাই হবে কি? মোট শক্তি। তাহলে বন্ধুরা বি বিন্দুতে মোট শক্তি কি দাঁড়াবে? মোট শক্তি কি দাঁড়াবে? আমি যদি ই বি ধরি তাহলে কি দাঁড়ায় একটু খেয়াল করো। তাহলে এখানে কি আছে? এম জি এইচ মাইনাস এম জি এক্স, এটা কি? প্লাস এম জি এক্স। তাহলে দেখো এম জি এক্স কাটা গেল, তাহলে রইল কি? এম জি এইচ। ঠিক আছে কিনা? এবার ঠিক আছে কিনা একটু খেয়াল করো। তাহলে এখানে হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স, এটা বেলা কি ছিল? বিভব শক্তি। আর এখানে কি বেরোয়েছে? এম জি এক্স, এটা কি আমার গতিশক্তি। আমি আগের মতো মোট শক্তি বের করছি। মোট শক্তি বের করতে গিয়ে ই বি স্থানে আমার যে মোট শক্তি দাঁড়াইলো সেটা হচ্ছে এইটা এবং এইটার যোগফল।
তাহলে কি দাঁড়ালো mgh। একটু খেয়াল করো বন্ধুরা, ইবি স্থানে যে মান আমরা পেলাম ঠিক ই এর স্থানে আমরা সেই একই মান পেলাম। ঠিক আছে কিনা বন্ধুরা? তাহলে তাহলে আমি কি দেখতে পেলাম যে অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে যে বস্তুটি পড়ছে সেই বস্তুটি যত নিচের দিকে আসতেছে যে কোনো স্থানে তার মোট শক্তি, আমি বি বিন্দু দিয়ে প্রমাণ করলাম, অনুরূপভাবে সি বিন্দু, অনুরূপভাবে ডি বিন্দু, এরকম যদি আমি বিন্দু নিতে থাকি, কিন্তু একটা কি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা কিন্তু ভূমিতে যখন স্পর্শ করবে সেখানে কিন্তু বস্তুর কোনো উচ্চতা থাকবে না। এইচ কি থাকবে এই জায়গায়? যদি এইচ না থাকে তাহলে এখানে কি হবে না, বিভব শক্তি হবে না। তাহলে বিভব শক্তি না হলে এখানে গতিশক্তির প্রশ্ন আসে না। সুতরাং এখানে আমি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে কোনো স্থানে বস্তুর মোট শক্তি কি থাকবে, ধ্রুব থাকবে, অর্থাৎ mgh থাকবে। আশা করি বস্তুর বিষয়টি ভালো করে বুঝতে পেরেছ। তো এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো এই দুটি সূত্র দিয়ে অনেক সময় আমাদের অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটি কিন্তু শক্তির নিত্যতার সূত্র কিন্তু মেনে চললো। সুতরাং আমরা বলতে চাচ্ছি যে এই সূত্রগুলো দ্বারা শক্তি নিত্যতার সূত্র কি করা যায়, প্রমাণ করা যায়। এবার আমি যে বিষয়টি নিয়ে আসবো, বিশেষ করে যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখন পরীক্ষার্থী রয়েছে, ঘরে বসে আছো, তোমরা নিশ্চয়ই তোমাদের স্টাডি আরও বাড়িয়ে দিয়েছো এবং তোমাদের এই সুযোগে তোমাদের স্টাডি করার সুযোগটা একটু বেড়ে গেছে এবং আমি মনে করবো এটা তোমাদের একটি সুযোগ। তো সেখানে তোমরা অবশ্যই এই যে বিভিন্ন অনলাইন স্কুলে ক্লাসগুলো হচ্ছে সারা দেশে, বিভাগীয় অনলাইন, ব্যক্তি পর্যায়ের অনলাইন এবং জেলা পর্যায়ের অনলাইনগুলো হচ্ছে, সংসদ টিভিতে ক্লাস হচ্ছে, কিশোর বাতায়ন পেজে ক্লাস হচ্ছে, এই যে সবগুলো ক্লাস হচ্ছে, তোমরা তোমাদের সুবিধা মতো সময় করে এই ক্লাসগুলো যদি দেখো তাহলে তোমরা অবশ্যই তোমাদের স্কিলটা আরও বেড়ে যাবে, তোমাদের পড়ার পরিধিটা আরও বেড়ে যাবে এবং আশা করি তোমরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই পড়াগুলো পড়বে। তো যাতে তোমাদের অবশ্যই রেজাল্ট ভালো হয়। এবং এখানে আমি যে বিষয়গুলো আলোচনা করছি সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এবার আমি যে বিষয়টি নিয়ে তোমাদের মধ্যে আসবো, যে অনেক সময় প্রশ্ন হয় এরকম, দেখবা যে বলে থাকে যে ইকে অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, 3 গুণ, 5 গুণ এরকম প্রশ্ন হয়। ইপি অর্থাৎ গতিশক্তি দেখাও যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, ধরো এরকম যদি একটা প্রশ্ন হয়, দ্বিগুণ যে কোন স্থানে, এই যে আমরা যদি এরকম একটা চিত্র আবার আঁকি, আবার যদি অ্যাম্বরের বস্তু, এখানে আমি একটা দূরত্ব দিই, সে আমি আগে এটাতে ধরছিলাম এইচ, এবারও এইচ ধরলাম, তো এটার আমি এখন ধরি হচ্ছে এইচ মানে ধরলাম আমরা, আর এটা হচ্ছে এক্স। আমরা ধরে নিলাম যে প্রশ্নটা বুঝে ভালো করে, যে আমি প্রশ্নটা হলো যে বিভব শক্তির মান, গতিশক্তির মান এই কোন জায়গায়, এই স্থানের অর্থাৎ এইচ উচ্চতার এই কোন জায়গায় কি হবে, বিভব শক্তির মানের দ্বিগুণ হবে, এরকম প্রশ্ন হয় অনেক সময়। সেক্ষেত্রে তোমরা এখানে একটু আমরা যা সূত্র শিখছি সেটা ব্যবহার করেই করতে পারি এবং এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিষয়টি। তো আমরা একটু যাই, এখানে ইকে সমান কি লিখতে পারি বন্ধুরা? আগের সূত্র অনুযায়ী আমি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার, লিখতে পারি কিনা বন্ধুরা? আর 2 ইপি মানে কি, 2 গুণন ইপি মানে হচ্ছে mgh, ঠিক আছে কিনা? তো আমরা যেহেতু ধরে নিছি যে এক্স উচ্চতায়, আমরা ধরে নিছি যে এক্স উচ্চতায়, অর্থাৎ আমি যদি এটাকে এ স্থান ধরি বা বি স্থান ধরি, এই স্থানে বস্তুর আমি ধরে নিলাম যে এই এক্স উচ্চতায় বস্তুর বিভব শক্তি কী হবে, বস্তুর বিভব শক্তি দ্বিগুণ হবে গতিশক্তি। তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু আমি আগে বলেছি নিচ থেকে যদি উপর দিকে যাই সেক্ষেত্রে হচ্ছে বিভব শক্তি, তাহলে এখানে কী হবে, mg বন্ধুরা কী হবে, এক্স হবে কি না? আশা করি বুঝতে পারছো যে আমি নিচ থেকে, ভূমি থেকে উপর দিকে যাব হচ্ছে বিভব শক্তি, আর উপর থেকে নিচের দিকে আসবো সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে আমার এইখান থেকে আমি কত দূরে নিয়ে নিছি, ধরে নিছি যে এক্স উচ্চতায় বিভব শক্তির দ্বিগুণ হবে কি, গতিশক্তি। তাহলে সেই স্থানটা আমি ধরে নিছি, আমি এই এক্সের মানটা আমি কি করতে চাই, বের করতে চাই। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এক্ষেত্রে আমি কি করব, এক্ষেত্রে আমি সমীকরণটা যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে কি বন্ধুরা, ভি স্কোয়ার মানে হচ্ছে গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার কি গতিশক্তি, তাহলে আমার হিসাবটা কি উপর থেকে আসবে। তাহলে কি হবে, এখানে আমার সূত্রটা কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে সেখানে কি হবে, হাফ এম ভি স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার, আমি একটু থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে নিই, তাহলে কি হবে বন্ধুরা, ইউ স্কোয়ার প্লাস 2g কি হবে, এইচ মাইনাস এক্স, উপর থেকে নিচে আসতেছে, তাহলে এই জায়গাটা আমার ধরে নিতে হবে এইচ মাইনাস এক্স, তাহলে এইচ মাইনাস এক্স, ঠিক আছে। তো এটা আমি থার্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম, তাহলে ইকুয়াল কি রইল 2mgx,
ওকে, 2mg x। তাহলে এখানে দেখো তো, যেহেতু এই স্থানে যেহেতু উপর থেকে বস্তু হিসাব করছি আমি, তাহলে এটা আমার গতিশক্তি, তাহলে এখানে আমার ইয়ের মান কত, ইউর মান কত, অবশ্যই 0। তাহলে আমার কি দাঁড়ালো, হাফ m, তাহলে এটা 0 হবে, তাহলে গুণন, আমি থার্ড ব্র্যাকেট দিই তাহলে আমার সুবিধা হবে, তাহলে কি হবে 2gh মাইনাস এক্স, থার্ড ব্র্যাকেট শেষ করলাম, ইকুয়াল 2mg x। তাহলে দেখো তো বন্ধুরা, এটা কাটা যায় না, তাহলে কি হলো বন্ধুরা, তাহলে কি দাঁড়ালো mgh মাইনাস এক্স ইকুয়াল কি 2mg x। দেখো তো এই mg যদি আমি উপপক্ষে বাদ দিয়ে দিই তাহলে কি দাঁড়ালো h মাইনাস এক্স ইকুয়াল 2x। তাহলে কি দাঁড়ালো x ইকুয়াল, আমি যদি এক্সটা ওই পাশে ট্রান্সফার করে নিই তাহলে কি হবে বন্ধুরা 3x সমান কি হবে h। তাহলে x ইকুয়াল কি দাঁড়ালো h/3। ঠিক আছে কিনা? অর্থাৎ আমার এইখানে যা উচ্চতা আছে, এখানে আমার যা উচ্চতা আছে অর্থাৎ h উচ্চতার 3/1 হবে হচ্ছে x এর মান। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যখন বিভব শক্তির মান দ্বিগুণ করা হবে তখন গতিশক্তির সমান হবে। অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে কত উচ্চতায়, এই x উচ্চতায়, সেটা কত h/3। তাহলে এখান থেকে বন্ধুরা আমি একটা জিনিস লিখতে পারি কিনা দেখো তো, যে h এর মানটা খেয়াল করো বন্ধুরা, আমি এখানে যদি আমি কি করি, এখানে আমি একটা মান ধরি, যদি x এর মান একটা মান যদি ধরি, h এর একটা মান যদি ধরি, ধরো 2 ধরলাম, তাহলে আমি যদি এইভাবে করি দেখো তো একটু বন্ধুরা বুঝতে পারো কিনা, এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা, x ইকুয়াল, তোমাদের এমসিকিউর জন্য খুব বেশি প্রয়োজন পড়বে এটি, যে x ইকুয়াল আমি যদি লিখি h/h+1, তাই দাঁড়ালো না 2। আমি যদি এখানে 2 বসিয়ে দিই তাহলে 2+1, ঠিক আছে কিনা? h এর মান যদি 2 হয় তাহলে কি হবে 2+1, তাহলে h এর মান যদি 3 হয় তাহলে কি হবে 3+1, এভাবে যাবে 3/3+1। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এইটা তোমরা এমসিকিউর জন্য একটি সূত্র হিসাবে ব্যবহার করতে পারো। তো আশা করি মোটামুটিভাবে এখান থেকে কিছুটা তোমাদের কিছুটা নতুন অভিজ্ঞতা হয়েছে, বা তোমরা যদি জেনেও থাকো তাহলে সেটা কি হয়েছে, আমাদের প্র্যাকটিস হয়েছে। তো এইভাবে আমরা এমসিকিউর জন্য এই ধরনের সূত্র ব্যবহার করে খুব শর্ট টাইম আমরা কি করতে পারি, প্রশ্নের আনসারগুলো নিতে পারি। অর্থাৎ আমাদের অঙ্ক না করেই আমরা কিছু কিছু আনসার আমরা এভাবে বের করতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমার ক্লাসের প্রায় শেষের দিকে আমি এসেছি। তো বন্ধুরা কেমন লাগলো আশা করি তোমরা কমেন্টসে জানিয়েছো। তো আজকে সময়টা অনেক বেশি নিয়ে ফেলেছি আমি। তো নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের যে কমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি যদি সুযোগ থাকে আমি অবশ্যই এগুলো আবার আলোচনা নিয়ে আসবো। আমি একটু যদি দেখি যে আমাদের, হ্যাঁ ঠিক আছে, তো আমাদের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, তোমরা বন্ধের মধ্যে এই সময়ে যে সময়টা তোমরা স্বাভাবিকভাবে বিভিন্ন স্থানে হইচই করতে, ছোটাছুটি করতে, পড়াশোনা করতে, বন্ধুদের বাড়ি বেড়াতে যেতে, অনেকগুলো কাজের সাথে সম্পৃক্ত ছিলে, সেগুলো থেকে তোমরা বিরত আছো, ঘরে আছো, এক অর্থে ভালোই আছো যে তোমার পড়ার সুযোগটা একটু বেড়ে গিয়েছে। তো আমরা অবশ্যই সবাই ভালো থাকবো এবং কোভিড-19 এর মোকাবেলায় ঘরেই থাকব এবং সবাই ঘরে থাকবেন এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।